আসসালামু আলাইকুম। মেকার্স এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা জুলাই মাসের রানিং কিছু সার্কুলার দেখব। এই সার্কুলারগুলো জুন মাসের লাস্টে এবং জুলাইতে পাবলিশড হয়েছে। আজকে আমরা 6 থেকে 7টা সার্কুলার দেখব যেগুলো মোটামুটি ভালো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বাংলাদেশের রাবার বোর্ডের একটি সার্কুলার দেখব। এই সার্কুলারের সবগুলোই কিন্তু সরকারি চাকরি। আমি আজকে যেগুলো সিলেক্ট করেছি, আর আমাদের মেকার্স চ্যানেলে সরকারি চাকরির সার্কুলারগুলো সাধারণত দেখানো হয়। তো আমরা রাবার বোর্ডের সার্কুলারটা দেখে নিই। এখানে একটি মাত্র পোস্টের জন্য সার্কুলারটি দেওয়া হয়েছে। পোস্টের নাম হচ্ছে একান্ত সচিব। অনেক অফিসে এটাকে পার্সোনাল অফিসার হিসেবেও বলা হয়ে থাকে, আবার অনেক অফিসে পার্সোনাল সেক্রেটারি হিসেবেও বলা হয়ে থাকে। নাম যাই হোক, কাজের ধরনটা একই রকম থাকে। সাধারণত সিনিয়র অফিসার 6 গ্রেড, 5 গ্রেড কিংবা 4 গ্রেড, কখনো কখনো তার থেকেও উঁচু লেভেলের অফিসারদের পার্সোনাল অফিসার হিসেবে কাজ করতে হয় এই ধরনের পোস্টে জব পেলে। এই ধরনের পোস্টে জব পেলে কম্পিউটারের কাজ সহ নানান ডকুমেন্টারি কাজ করতে হয়, এবং এই ধরনের পোস্টগুলোতে নিয়োগ পেলে 5 থেকে 6 বছর চাকরি করার পরে আপনাকে নবম গ্রেডে প্রমোশন দেওয়া হবে। এটা সাধারণত সকল অফিসেই এই পোস্ট থেকে প্রমোশন হয়। বিশেষ করে মন্ত্রণালয়ে যারা একান্ত সচিব কিংবা ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ পান, তারা কিন্তু 5 বছর চাকরি করার পরে নবম গ্রেড ডিরেক্ট নবম গ্রেডে ক্যাডার পোস্টে প্রমোশন পান। যদিও তারা ক্যাডার হন না, কিন্তু তারা ক্যাডার পোস্টে প্রমোশন পান। লাইক ওসি থেকে যেরকম পুলিশের এএসপি হওয়া যায়, তারপরে বিসিএস নন ক্যাডারের যে কাস্টমস আছে, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, এখান থেকে যেরকম এক পর্যায়ে গিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হওয়া যায়, ঠিক তেমনি করে এই ধরনের পোস্টগুলো থেকেও কিন্তু এক পর্যায়ে নবম গ্রেডের প্রমোশনের মাধ্যমে যাওয়া যায়। তবে বাংলাদেশের রাবার বোর্ডে যে প্রমোশনটা হবে সেটা ক্যাডার পোস্ট নয়, যেহেতু বাংলাদেশের রাবার বোর্ডে কোনো ক্যাডার নাই, ক্যাডার নিয়োগ দেওয়া হয় না। কিন্তু আপনি এখানে নবম গ্রেডে প্রমোশন পাবেন বলে আশা করা যায়। তো এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে, যেহেতু দশম গ্রেডের একটি পোস্ট, সম্ভবত এখানে 500 টাকা লাগবে, সাথে ভ্যাট অ্যাড হতে পারে, আমরা একটু দেখে নিব। এখানে আমাদের আবেদনের সময়সূচি দেওয়া হয়েছে 25 জুন থেকে, সময়সীমা হচ্ছে 25 জুলাই, অর্থাৎ 1 মাস। বিকাল 5টার মধ্যে এটা অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। এখানে আমি একটা জিনিস জানিয়ে রাখি, সাপোজ আজকে জুলাইয়ের 10 তারিখ, আজকে যদি কেউ অ্যাপ্লাই করেন, এটা ম্যান্ডেটরি না যে আপনাকে 3 দিনের মধ্যেই টাকা জমা দিতে হবে। আপনি এই যে এখানে দেওয়া আছে যে 25 জুলাই বিকাল 5টা, 25 জুলাই বিকাল 5টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় এই পেমেন্টটা করতে পারবেন। আপনি অ্যাপ্লাই যেদিনই করেন না কেন, আপনার 72 ঘন্টা কাউন্টেড হবে এই যে লাস্ট ডেটের লাস্ট টাইম থেকে, ঠিক আছে? এরপর আমরা আরেকটি নতুন সার্কুলার দেখব। এখন আমরা দেখব ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্সের একটি সার্কুলার। এইটার ডেডলাইন জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত বিকাল 5টা। তো এর আগেই সার্কুলারটা আপনারা যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করে রাখবেন। আমরা সার্কুলারটা দেখি। 5 জুলাই প্রকাশিত এই সার্কুলারে 313 জন সিপাহি নেওয়া হবে। এটা 17তম গ্রেডের একটি পোস্ট। এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি দেখে নেবেন এখানে আপনি আপনার জেলা আছে কিনা। আর যদি কোনো ভাই বা বোন প্রতিবন্ধী কিংবা এতিমখানা নিবাসী হয়ে থাকেন, তিনি কিন্তু যে কোনো জেলার হন না কেন, তিনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে বয়সের সময়সীমাটা কিন্তু 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ যারা বর্তমানে এসএসসি, এইচএসসি পড়ুয়া আছেন বা পাশ করেছেন, যারা পাশ করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু এখানে বলা আছে যে শিক্ষাগত কোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এখানে সারে কিছু যোগ্যতা দেওয়া আছে, যোগ্যতাগুলো মিলিয়ে দেখবেন, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর এই ধরনের পোস্টগুলোতে কিন্তু প্রমোশন রয়েছে, একটা পর্যায়ে গিয়ে আপনারা ইন্সপেক্টর হতে পারবেন এই পোস্ট থেকে। সো যদি একাডেমিক কোয়ালিফিকেশন এবং যদি শারীরিক যোগ্যতা থেকে থাকে, আর যদি চাকরি পাওয়াটা খুবই জরুরি হয়, পরিবারের জন্য যদি খুবই নেসেসারি হয়, তাহলে আপনারা চাকরিটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর আমরা দেখব মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটি সার্কুলার। রিসেন্টলি সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এটা ডেডলাইন হচ্ছে 30 জুলাই। সার্কুলারটা দেখি আমরা। এখানে প্রথমে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 18 জন নেওয়া হবে।
বলা আছে অনূর্ধ্ব 30 বছর বয়স, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো সার্কুলারে যদি লেখা থাকে যে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য বা বয়স শিথিলযোগ্য, তার মানে হচ্ছে কেউ যদি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা আধা সরকারি বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠান, যেমন কোনো ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ঠিক আছে, এরকম রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠান বা কোনো কর্পোরেশন বা সরকারি কোনো চাকরিতে যদি কর্মরত থাকেন, তিনি কিন্তু 30 বছরের বেশি হলেও তিনি এই বিভাগীয় প্রার্থী হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে এইখানে বলা আছে যে বিভাগীয় প্রার্থীর সংখ্যাটা দেওয়া আছে একটা জায়গায়, আমি এর আগে দেখেছি। এই যে এখানে খতে বলা আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ যারা বর্তমানে সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনগুলো, যেমন বাংলাদেশ ব্যাংকে যদি কেউ কর্মরত থাকেন, তিনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কথা বলছি। তো তাহলে যাদের 30 বছর পার হয়ে গেছে, যদি মনে হয় যে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের অন্তর্ভুক্ত, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এই পোস্টগুলো থেকে কিন্তু প্রমোশন হয়। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখান থেকে সাধারণত প্রশাসনিক কর্মকর্তা হয়। তারপরে প্রশাসনিক কর্মকর্তা থেকে ডিরেক্ট ক্যাডার পোস্টে, অর্থাৎ সহকারী সচিব, ওই পোস্টে কিন্তু প্রমোশন হয়ে থাকে। এবং এই ধরনের পোস্টে জয়েন করলে তাদের এন্ট্রি লেভেলে তাদের পোস্টটা একটু নিচের দিকে হলেও তারা কিন্তু ক্যারিয়ারে একটা ভালো পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, 30 থেকে 35 বছর সার্ভিস লাইফ হলে ভালো একটি পোস্টে তিনি পেনশন যাবেন, অর্থাৎ ভালো একটি পোস্টে অবতীর্ণ হওয়ার পরেই তিনি রিটায়ারমেন্টে যাবেন এবং সেটা অন্তত 6 ইয়ার হবে, আমরা আশা করছি। আর কম্পিউটার অপারেটর পদে যারা জয়েন করবেন এখানে, তারা কিন্তু এখান থেকে ডিরেক্ট নবম গ্রেডে কম্পিউটার প্রোগ্রামার বা প্রোগ্রামার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে তারা কিন্তু প্রমোশন পাবেন। তেমনি করে এখানে রয়েছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড, এখান থেকে প্রমোশন পেয়ে আস্তে আস্তে এই যে এই লাইনে আসা যাবে। এক নম্বরে যে পোস্টটা দেওয়া আছে এখানে আসা যাবে। আর আপনারা অবশ্যই খেয়াল করবেন আপনাদের এখানে এই যোগ্যতাগুলো রয়েছে কিনা। উল্লেখ্য যে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কিন্তু অবশ্যই আপনাকে 60 লিপি জানতে হবে, যেটাকে আমরা সাচিবিক ভাষা বলি। হ্যাঁ, এটা অবশ্যই জেনে নিতে হবে, কারো যদি না জানা থাকে ভয়ের কিছু নেই। 1 থেকে 2 মাস যদি আপনারা প্রশিক্ষণ নেন, প্র্যাকটিস করেন, ইউটিউবে প্রচুর ভিডিও ক্লাস রয়েছে এগুলোর জন্য আমি মনে করি না যে কোচিং এ ভর্তি হওয়ার প্রয়োজন। তারপরে যদি চান ভর্তি হতে পারেন, এগুলোর জন্য কোচিংও রয়েছে, বাট আপনি যদি ইউটিউবে প্রতিদিন দেখে প্র্যাকটিস করেন তাহলে আপনি পারবেন। আর কম্পিউটারে টাইপিং স্পিড কিন্তু অবশ্যই লাগবে। এই টেস্টগুলো কিন্তু কম্পিউটার কাউন্সিলে করা হয়। যদি মানে একটা ওয়ার্ডে যদি আপনার মিসিং হয়, সাপোজ আপনাকে চেয়েছে যে 1 মিনিটে 25টা ওয়ার্ড চেয়েছে, আপনি 24 ওয়ার্ড করলেন, তাহলে কিন্তু আপনি ফেল হয়ে যাবেন। কারণ এই ফেল বা পাস, এই জিনিসটা নির্ধারণ করা হচ্ছে কম্পিউটার। ওখানে কোনো টিচার কিন্তু এটা নির্ধারণ করবে না। কম্পিউটারে সফটওয়্যার দেওয়া আছে, আপনাকে টাইপিং করতে হবে। আপনি যদি ওই একটা গেমের মতো, অ্যাকচুয়ালি আমরা যেরকম মোবাইলে গেম খেলি, হ্যাঁ, যত ভালোই খেলি না কেন, আমরা যদি আমাদের গোল অ্যাচিভ করতে না পারলে, আমরা যেমন গেমে যেরকম ফেল করি, ঠিক তেমনি করে ওই কম্পিউটারে আপনি যত ভালো টাইপই করেন না কেন, কোনো কারণে যদি আপনার ওই গোল মিস হয়, অর্থাৎ 25টার জায়গায় যদি 24টা হয় বা 23টা হয়, বা এরকম হলো যে আপনার বাংলায় 30টা চেয়েছে আর ইংলিশে 25টা চেয়েছে, আপনি বাংলায় করেছেন মনে করেন 30টার মধ্যে 35টা করতে পেরেছে, লিখতে পেরেছে, টাইপ করতে পেরেছে, বাট ইংলিশে টাইপ করতে গিয়ে দেখা গেল যে আপনি 25টা ওয়ার্ড টাইপের জায়গায় আপনি 25টা করতে পারলেন না, সেখানে দু একটা কম হয়ে গেল, তাহলে কিন্তু আপনি ওভারঅল ফেল হয়ে যাবেন। দুটোই তো আলাদা করে পাস করতে হবে। তো নিচের দিকে যে পোস্টগুলো রয়েছে, এগুলো সবগুলো পোস্টে কিন্তু প্রমোশন রয়েছে। হ্যাঁ, অফিস সহায়কের পোস্টের প্রমোশন আছে কিনা আমি সব ঠিক বলতে পারছি না, বা ডাটা এন্ট্রি, কন্ট্রোল অপারেটর থেকে শুরু করে উপরে যে পোস্টগুলো রয়েছে সবগুলো পোস্টে কিন্তু অবশ্যই প্রমোশন রয়েছে। সো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখানে যদি আপনি চাকরি পান, আপনার চাকরি হবে সচিবালয়ে। তো সচিবালয়ে কিন্তু সবাই ঢুকতে পারে না, সচিবালয়ে ঢুকতে পাস লাগে। সো এখানে জব করা কিন্তু অন্যরকম একটা প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। আর পাওয়ার এক্সারসাইজেরও সুযোগ রয়েছে। আপনার জেলা যদি এই জেলাগুলোর মধ্যে কোনো একটি জেলা হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর কোনো ভাই বোনের যদি শারীরিক কোনো প্রতিবন্ধকতা থাকে এবং তার যদি সার্টিফিকেট থাকে, কিংবা কেউ যদি এতিমখানা নিবাসী হয়ে থাকেন বা এতিমখানায় বড় হয়েছে, এমন কোনো ডকুমেন্ট করতে পারেন বা থেকে থাকে, তাহলে তারা কিন্তু যে কোনো জেলারই হন না কেন অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আমরা দেখব সাধারণ বীমা কর্পোরেশনের একটি সার্কুলার। এটা ডেডলাইন এই মাসের, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখ আমরা সার্কুলারটা দেখব। অনেক বড় একটা সার্কুলার। সাধারণ বীমা কর্পোরেশনের এর আগে 2019 সালে একটা সার্কুলার হয়েছিল,
তারপরে 2021 সালে একটা সার্কুলার হয়েছিল, সেটা কিন্তু এত বড় ছিল না, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে সহকারী ম্যানেজার নেবে নবম গ্রেডের 78 জন নেবে। এখানে ডিগ্রি হিসেবে চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, তবে কারো যদি অর্থনৈতিক, গণিত, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, প্রশাসন ও বাণিজ্য, ফাইন্যান্স, মার্কেটিং এসব সাবজেক্টে যদি কারো গ্রাজুয়েশন করা থাকে তাহলে তিনি কিন্তু ভাইবা বোর্ডে অগ্রাধিকার পাবেন। তবে রিটেনে কিন্তু এগুলো কিছু আসবে না, রিটেন কিন্তু অন্যান্য সরকারি চাকরির মধ্যে প্লেন রিটেন হবে, ঠিক আছে? বাট আপনি ভাইবা বোর্ডে আলাদা একটা স্পেসিফিক একটা আলাদা একটা বেনিফিট পাবেন, যেহেতু এই সাবজেক্টগুলোকে এখানে হাইলাইট করা হয়েছে। কিন্তু সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে রয়েছে সহকারী ম্যানেজার প্রকৌশলী, যারা প্রকৌশল সেক্টরে রয়েছেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ তারা কিন্তু এখানকার সবগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে প্রকৌশলে যারা পড়ালেখা করে তাদের একটা প্লাস পয়েন্ট। জুনিয়র অফিসার এবং এই সহকারী ম্যানেজার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই দুটোর পরীক্ষার পদ্ধতি কিন্তু সেম। এর আগে 2019 সালে এই দুটো পরীক্ষা সকাল বিকেল হয়েছিল এবং দুটো পরীক্ষাতেই কিন্তু রিটেন এবং প্রিলি একসাথে হয়েছিল, অর্থাৎ প্রথমে 50 নম্বরের রিটেন প্রিলিমিনারি হয়, তারপরে 1.5 থেকে 2 ঘন্টার একটা রিটেন হয় একই দিনে। তো এই সহকারী জেনারেল ম্যানেজার এবং জুনিয়র অফিসার এই পরীক্ষা দুটো একসাথে হবে না, ওভারল্যাপিং হবে না, এটা আপনারা শিওর থাকেন। বাট এই পরীক্ষাগুলো একই দিনে এর আগে নেওয়ার নজির রয়েছে। তো আমি রিকমেন্ড করব, যদি কেউ অ্যাপ্লাই করেন জীবন বীমা সাধারণ বীমা কর্পোরেশনে যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে এই দুটো পোস্টে অ্যাপ্লাই করবেন, যে কোনো একটা পোস্টেও যদি হয়ে যায় তাও ভালো। জুনিয়র অফিসার আপনি যদি জয়েন করেন আপনি 5 বছর পর ইনশাআল্লাহ সহকারী ম্যানেজার হয়ে যাবেন নবম গ্রেডে। আর সহকারী ম্যানেজার যদি কেউ জয়েন করেন তাহলে 3 থেকে 5 বছর পরে আপনি নবম 6 গ্রেডের একটি পোস্টে প্রমোশন পাবেন। এটি সরকারি একটি চাকরি, এখানে সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা সহ অন্যান্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। এরপর আমি সার্কুলার দেখব বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এই প্রক্রিয়া একটা জব। এখানে সার্কুলারটা আমরা দেখিনি, ডেডলাইন রয়েছে 14 জুলাই। সার্কুলারে দেখা যাচ্ছে এখানে গবেষণা সহকারী নেবে 3টি পোস্ট নেবে, 3টি পোস্টে কিন্তু 13তম গ্রেডের। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এটা কিন্তু এখানে 13তম গ্রেড, বাট অন্যান্য অনেক অফিসে কিন্তু এই পোস্টটা 14 গ্রেড বা 16 গ্রেড হয়ে থাকে, বাট এখানে 13তম গ্রেড। তো 3টি পোস্টে একই গ্রেডের হলেও এখানে কিন্তু সব থেকে লুক্রেটিভ বা ভালো পোস্ট হচ্ছে গবেষণা সহকারী। গবেষণা সহকারী থেকে আপনি প্রমোশন পেয়ে হতে পারবেন সুপারিনটেন্ডেন্ট হতে পারবেন। হ্যাঁ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট হবার 5 বছর পরে আপনি সহকারী সচিব অর্থাৎ থার্ড সেক্রেটারি, যেটা বিসিএস এর মাধ্যমে হয়, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের মাধ্যমে যে সহকারী সচিবটা হয়, সেই সহকারী সচিব আপনি আল্লাহর রহমতে হতে পারবেন। তবে আপনি ক্যাডারভুক্ত হবেন না, আপনি মানে ক্যাডার বহির্ভূত একজন সহকারী সচিব হবেন। আপনার সুযোগ সুবিধা সবই সেম থাকবে, শুধুমাত্র আপনি ক্যাডার বহির্ভূত। আপনি যেহেতু বিসিএস আসলে তাই আপনি ক্যাডার বহির্ভূত একজন সচিব হবেন, বাট অন্যান্য সকল সুযোগ সুবিধা, বিদেশে মিশন সবকিছুই কিন্তু আপনি পাবেন। এবং এই গবেষণা সহকারী থেকে আপনার প্রমোশনের মেয়াদকাল হচ্ছে, আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী যে নিয়োগ বিধিমালা এবং প্রমোশন বিধিমালা, সেটা তাদের ওয়েবসাইটে রয়েছে, আপনি ডাউনলোড করে দেখতে পারেন। সেখানে বলা আছে যে গবেষণা সহকারী পদে 5 বছর চাকরি করার পরে 10ম গ্রেডের পোস্টে প্রমোশন হবে। বাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এবং উচ্চমান করেনি এই পোস্ট দুটিতে যারা জব করবেন তারা 6 বছর, অনন্য 6 বছর জব করলে তারপরে তারা হচ্ছে যে 10ম গ্রেডে প্রমোশন পাবেন। আর 10ম গ্রেডে প্রমোশন হওয়ার পরে ওই একই নিয়মে 5 বছর পরে আপনি প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হওয়ার যোগ্যতা অর্জন করবেন। যদিও প্রমোশন অনেক সময় ডিলে হয়, আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু প্রমোশনের ক্ষেত্রে জটিলতা অনেক কম। কারণ এখানে কিছু ব্যাপার রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রমোশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অনেক সময় পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়ে, সেই সকল পরীক্ষা অনেকে আবার উত্তীর্ণ হয় না। আর বিসিএস থেকে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ে সব থেকে কম সংখ্যক ক্যাডার আসে, যেমন পুলিশে বা প্রশাসনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ বা প্রশাসনে কিন্তু বিসিএস থেকে অনেক ক্যাডার যায়। এই কারণে ওই সকল চাকরিতে নিচের পোস্ট থেকে প্রমোশন পেয়ে ক্যাডার পোস্টে আসাটা একটু কঠিন হয়ে যায়। আসে না যে তা না, তবে আসার সংখ্যাটা একটু কম। কিছুক্ষণ আগে আমি যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি পোস্টের কথা উল্লেখ করেছিলাম, সেখানে বলেছিলাম যে ক্যাডার পোস্টে যাওয়া যায়, তবে সেখানে ক্যাডার পোস্টে যাওয়াটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এতটা ইজি না, কারণ সেখানে অলরেডি প্রতি বছর বিসিএস থেকে 300 থেকে 350 জন প্রশাসন ক্যাডার নিচ্ছেন। তাই তাদের নিয়োগ হওয়ার পরেও আরো অল্প কিছু সংখ্যক পোস্ট ফাঁকা থাকে, যেখানে প্রমোশন পেয়ে ওঠাটা একটু সবার জন্য সহজ হয় না। বাট পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেদিক দিয়ে অনেকটা সেফ। তো আপনারা যদি আবেদন করতে চান খুব দ্রুত আবেদন করে ফেলুন। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এই পোস্টে চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে কিন্তু বেশি থাকবে।
তাহলে এই পোস্টে চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই ষাটলিপি জানতে হবে এবং কম্পিউটার স্কিল এবং ষাটলিপি স্কিল দুইটাই খুব ভালো থাকতে হবে। অন্যদিকে গবেষণা সহকারীতে চাকরি করতে হলে আপনাকে অবশ্যই একটি কম্পিউটার ডিগ্রি অর্থাৎ কম্পিউটার কোর্সে একটি ডিগ্রি থাকতে হবে বা একটি সার্টিফিকেট থাকতে হবে ভ্যালিড, অবশ্যই এটা কিন্তু যাচাই করা হবে পুলিশ ভেরিফিকেশনে। আপনি যদি কোনো জাল সার্টিফিকেট শো করেন বা নীলক্ষেত থেকে বা কোনো কম্পিউটারে কেউ যদি বানিয়ে সার্টিফিকেট শো করেন, সেটা কিন্তু চাকরি পাওয়ার পরও ধরা পড়ে যাবে আর কি। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। উচ্চমানকরণিক একই সিস্টেম, আপনারা যদি কোনো রকম সার্টিফিকেট থেকে কম্পিউটার কোর্স সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। সকল জেলার পরীক্ষার্থীরাই বা অ্যাপ্লিকেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাপ্লাই করতে গেলে খরচও বেশি লাগবে না, সম্ভবত 200 টাকার মতো লাগবে। এই যেখানে বলা আছে পরীক্ষার ফি বাবু 200 টাকা, হ্যাঁ, এবং 223 টাকা লাগবে। আর যদি SMS করতে হয়, SMS দুইটাই খরচ হয় হচ্ছে 5 টাকার মতো। সেই হিসেবে 230 টাকার মতো লোড করে নিলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল আজকে সার্কুলার। আমরা টোটাল 5টি সার্কুলার নিয়ে আজকে কথা বললাম। কেমন লাগলো আপনারা জানাবেন। আর সার্কুলার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রতি মাসেই চেষ্টা করি আমাদের যে রানিং যে সার্কুলারগুলো রয়েছে সরকারি চাকরি, সেগুলো সম্বন্ধে আলোচনা করার। চাকরি রিলেটেড বা সরকারি চাকরি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের জানাবেন। এবং সরকারি চাকরি রিলেটেড অনেক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।